হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি শুভজিৎ দাস, তোমাদের কেমিস্ট্রি টিচার। আজকে আবার আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং। এখানে দেখো, তোমাদের জন্য আমি দুটো এলিমেন্ট নিয়েছি, সেটা হচ্ছে একটা এ একটা বি। এরা প্রথমে আলাদা আলাদা ছিল, যখনই এদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো বিক্রিয়া করা হলো তখন এরা ফর্মেশন হয়ে গেল এ বি এর মধ্যে। প্রথমে এরা ছিল এ আর বি, দুটো আলাদা আলাদা পরমাণু, কিন্তু যখনই বিক্রিয়া হয়ে গেল তখন হয়ে গেল এ বি। এটা কিন্তু একটা যৌগ, মানে এর মধ্যে এ এর ধর্ম বিদ্যমান, বি এর ধর্ম বিদ্যমান। এই যুক্তটা হলো কিভাবে, সেটা হচ্ছে একটা বন্ধনীর মাধ্যমে, যেমন একটা ব্রিজের মাধ্যমে। তোমরা যখনই দেখেছো যে ধরো তোমরা কলকাতা থেকে হাওড়া যাচ্ছ, তো ওকে লিঙ্ক কে করে একটা ব্রিজ, হাওড়া সেতু যেকে বলে। তো সেরকম ভাবেই এই যে বন্ধনীটা আছে সেটা যুক্ত করছে এ আর বি কে। একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস তোমাদের বোঝাচ্ছি। ধরো প্রথমে কোনো কোয়েট স্কুলে যখনই যাও, এ ধরো একটা ছেলে, বি ধরো একটা মেয়ে, অনেক ভালো বন্ধু, কিন্তু ওদের মধ্যে কোনো সেরকম ভাব ভালোবাসার কোনো ব্যাপার ছিল না। কিন্তু অনেকদিন যাওয়ার পরে তারা যদি কোনো রিলেশনে আসে, তাহলে কি হয়ে যায়, তাদের মধ্যে একটা বন্ড ফরমেশন হয়। তখন কি মনে হয় যে যেন সবসময় তার সাথে কথা বলি বা সবসময় দেখা করি। তখন কেন মনে হয় এরকম, সেটা হচ্ছে একটা আকর্ষণী বলের জন্য। তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেই আকর্ষণ বল ক্রিয়া করার জন্যই কিন্তু এ আর বি দুজন দুজনকে ধরে থাকে একসাথে। এখানে ওটা যেমন হচ্ছে ফিজিক্যাল বন্ডিং, এটা যেহেতু রাসায়নিক বন্ধন, তো নাম বুঝেই বুঝতে পারছো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় বলে এদের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। এ আর বি, এ এবং বি দুটো আলাদা আলাদা পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা যৌগ ফর্ম করে, যেমন এ বি এখানে ফর্ম হচ্ছে, তো তাকে যে বন্ধন গঠন হচ্ছে তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। আর যার মাধ্যমে তৈরি হচ্ছে এ বিটা, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো রাসায়নিক বন্ধন কাকে বলে। আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে রাসায়নিক বন্ধন কাকে বলে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অণু বা পরমাণু যে আকর্ষণ বলের দ্বারা নিজেদের মধ্যে আবদ্ধ থাকে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন, আর বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো বুঝতে পারলে? নেক্সট টপিক দেখো, যে স্লাইডটা আছে সেখানে লেখা আছে অষ্টক সূত্র আর দ্বৈত সূত্র। তো পিরিয়ডিক টেবিলে আগের দিন যখন পড়াচ্ছিলাম পিরিয়ড টেবিল, তখন দেখেছো যে একটা গ্রুপ 18 যে গ্রুপটা আছে বা শ্রেণীটা আছে, সেখানে তোমার নিষ্ক্রিয় মৌলর ভাগ ছিল ওখানে, মানে ওই গ্রুপে বা ওই শ্রেণীতে সমস্ত নিষ্ক্রিয় মৌলগুলো পড়ছে। তো নিষ্ক্রিয় মৌল এরকম নামটা কেন, মানে ওরা এমন মৌল বা পরমাণু যারা নিষ্ক্রিয়, মানে তারা কোনো কাজে পার্টিসিপেট করে না। ওরা অনেকটা ক্লাস টপারের মতো, যেমন ওরা সবসময় নিজেদের মধ্যেই থাকে, নিজেদের একটা জগৎ। ওরা কখনো বাইরের কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে না, খেলাধুলায় পার্টিসিপেট করে না। এবারে তোমার মা যারা হচ্ছে পড়াশোনা উইক, তাদের মা সবসময় কিন্তু তাদের দেখিয়ে এক্সাম্পল দেয়, দেখ তোকে ওই ছেলেটার মতো হতে হবে, ওই ক্লাস টপারের মতো পড়াশোনা করতে হবে, তাহলে তুই ভালো বড় হয়ে অনেক ভালো করবি। সেম হচ্ছে এখানেও সবাই সেই সেম রুলই ফলো করে। মানে যারা ওই গ্রুপে আছে, মানে গ্রুপ 18-এ, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো হচ্ছে খুবই ক্লাস টপারের মতো। এরা নিজেদের মধ্যে একটা জগৎ তৈরি করেছে, এরা কোনো বাইরের জগতের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। আর সবাই চায় ওই ওদের মতো হতে, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদের যে ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করতে চায় এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এটাই হচ্ছে মেন মোটিভ। সমস্ত পরমাণুগুলো নিজেদের মধ্যে ওটাই ভেবে রাখে যে আমাকে ওই নিষ্ক্রিয় গ্যাস বা পরমাণু যাই বলো ওগুলোর মধ্যে হতে হবে। তো রাসায়নিক বিক্রিয়া হয় কখন, একটা হচ্ছে তড়িৎ ধনাত্মক কোনো মৌল আর তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে বিক্রিয়া হয়ে কিন্তু রাসায়নিক বন্ধন গঠন হবে। এবার তুমি দেখো, যদি দুটোই তড়িৎ ধনাত্মক হয়, তাহলে এখানে মেন ফান্ডাটা হচ্ছে, ধরো এ একটা মৌল, এ একটা এলিমেন্ট বা পরমাণু, ও ইলেকট্রন ছাড়বে, বি সেই ইলেকট্রনটাকে নিয়ে একটা ইলেকট্রন বিন্যাস তৈরি করে, মানে এ ধরো যে ইলেকট্রনটা ছাড়লো
যে ইলেকট্রন কনফিগারেশনটা ইলেকট্রন বিন্যাসটা হলো সেটা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাস হতে হবে, ঠিক আছে। আবার বি যে তড়িৎ ঋণাত্মক, সে যখন ইলেকট্রনটা নিল তখন তাকেও কিন্তু ওই সেম কনফিগারেশনটা পেতে হবে, মানে নিকটবর্তী যে ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু তাকে অ্যাচিভ করতে হবে, না হলে কিন্তু কোনো রিঅ্যাকশন বা বিক্রিয়া হবে না। তো এইটা হচ্ছে মেন গল্প। অষ্টক সূত্র, আচ্ছা নামটা কেন অষ্টক মানে কি? অষ্টক মানে হচ্ছে 8। গ্রুপ 18 এ যেসব মৌল আছে তার লাস্টে মানে সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র হিলিয়াম ছাড়া সবারই কিন্তু 8টা করে ইলেকট্রন, আর যে সবাই বেশিরভাগ মৌলই মানে হিলিয়ামের কাছাকাছি যারা থাকে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো ছাড়া সমস্ত বাকি এলিমেন্ট বা মৌলগুলি যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুওরিন, ক্লোরিন এগুলো কিন্তু সবাই চায় ইলেকট্রন গ্রহণ করে এই সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রনকে আনা, যে কোনো প্রকারে হোক। সেটা কিভাবে হয়? ধরো NaCl যেটা নুন তোমরা বাড়িতে খাও, সোডিয়ামের কটা আছে? 11টা। আগের দিনে পিরিয়ড টেবিলে দেখিয়েছিলাম সোডিয়াম 11টা, পরের স্লাইডে দেখাবো, তোমাদের স্লাইড হিসেবে আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। 11টা মানে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিল। ক্লোরিনের লাস্ট কক্ষপথে 7টা আছে, তো একটা ইলেকট্রন নিয়ে নিল, তো ক্লোরিনের কটা হয়ে গেল? 18টা। সরি, লাস্ট কক্ষপথে 8টা হয়ে গেল। আর এদিকে কি হলো? এদিকে কিন্তু সোডিয়াম একটা ছেড়ে দিল। আগে কি ছিল? 2 8 1 ছিল, 11টা ছিল 2 8 1, একটা যে ছেড়ে দিল তাহলে এর কনফিগারেশন কি হয়ে গেল? 2 8 হয়ে গেল। এর কনফিগারেশন কি ছিল? 2 8 7 ছিল, তাহলে এরও একটা ইলেকট্রন নিয়ে 2 8 8 হয়ে গেল। তো এটা হচ্ছে অষ্টক সূত্র। তো লিখে নাও অষ্টক সূত্র কিভাবে? রাসায়নিক ভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তাদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পরিপূর্ণ করতে চায়। যে সূত্রের মাধ্যমে এই পুরো জিনিসটাকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় হচ্ছে অষ্টক সূত্র। বুঝলে? মানে সর্বশেষ কক্ষপথে যে কোনো ভাবে 8টি ইলেকট্রন করতে হবে, আর সেই সূত্রটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। নেক্সট, দ্বৈত সূত্র কাকে বলে? দ্বৈত সূত্র কাকে বলে? তো নাম শুনে বুঝতে পারছি, দ্বৈত মানে 2, তার মানে হিলিয়ামের কাছাকাছি যারা আছে তারা হয় ইলেকট্রন গ্রহণ করবে বা ইলেকট্রন ছেড়ে দিয়ে এই সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন নিয়ে আসবে। যেমন হচ্ছে হাইড্রোজেনে একটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে ও যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হবে? হিলিয়াম হয়ে গেল, মানে লাস্ট কক্ষপথে 2টো ইলেকট্রন হয়ে গেল। আবার যেমন লিথিয়াম কি আছে? সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? হিলিয়ামের কনফিগারেশন পেয়ে যাবে, ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। তো ধরো এমন যৌগ উৎপন্ন করতে হবে NaH, সরি LiH, লিথিয়াম হাইড্রাইড, ঠিক আছে। লিথিয়ামের কি ইলেকট্রন বিন্যাস পিরিয়ড টেবিলে তুমি দেখতে পাবে 3 আছে, মানে 2 আর 1। তো ওই একটা যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে? সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন হয়ে গেল। আবার হাইড্রোজেনের কি আছে? সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। লিথিয়াম যদি ওই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে নিল, তাহলে লিথিয়ামের কনফিগারেশন হয়ে গেল 2, যেটা হচ্ছে হিলিয়াম বা ইনার্ট গ্যাসের কনফিগারেশন একটা। আবার হাইড্রোজেনেরও হয়ে গেল 2, যেটা হচ্ছে হিলিয়াম বা ইনার্ট গ্যাসের কনফিগারেশন। দুজনেই এই রুলটা স্যাটিসফাই করেছে, তো সেই জন্য LiH হচ্ছে দ্বৈত সূত্রের একটা উদাহরণ। তো দ্বৈত সূত্রটাও সেম, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সুস্থিত হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সর্বশেষ কক্ষপথে 2টো ইলেকট্রন রাখার ঘটনাকে বা সূত্রকে বলা হয় হচ্ছে দ্বৈত সূত্র। এটা হচ্ছে একদম সহজ ভাষায় এই দুটো সূত্র বর্ণনা করলাম। নেক্সট, রাসায়নিক বন্ধন কয় প্রকার? খুব ভালো কোশ্চেন। যেমন ক্লাস, ধরো অনেকের ক্লাস 10 আছে, 10 নার তো ভাগ আছে, সেকশন A, সেকশন B, সেকশন C, সেকশন D, সেম এরকম রাসায়নিক বন্ধনেরও ভাগ আছে। ফার্স্ট হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন,
যাকে ইংলিশে বলা হয় আয়নিক বন্ড, সমযোজী বন্ধন যাকে ইংলিশে বলা হয় কোভ্যালেন্ট বন্ড, অসমযোজী বন্ধন যাকে ইংলিশে বলা হয় নন কোভ্যালেন্ট বন্ড। এগুলো হচ্ছে একটু শক্তিশালী বন্ড মানে স্ট্রং বন্ড। আর একটা আছে একটুখানি উইক যাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ড। এখানে লেখা নেই কারণ এটা উইক বন্ড বলে, আমি একটা আলাদা স্লাইডে আমাকে পড়িয়ে দেবো, চিন্তা নেই, আজকেই পড়াবো, চিন্তা নেই। তো আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন সবগুলোর আমি ব্যাখ্যা করছি এবার আস্তে আস্তে। খাতা পেন নিয়ে রেডি তো তোমরা? একটু নোট ডাউন করে নাও সবকিছু। ফার্স্ট হচ্ছে আয়নীয় বন্ধন। দেখো কাকে বলে, স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এখানে দেখো, এখানে দুটো কুকুর আছে, ঠিক আছে? এই যে কুকুরটা এটা একটু কম উইক, মানে এ একটু দুর্বল, আর এটা ডোবারম্যান টাইপের কিছু একটা কুকুর, মানে যে খুব শক্তিশালী। তো প্রথমে দেখো কি হচ্ছে, এই যে কমজোরি কুকুরটা যার মুখে একটা মাংসের পিণ্ড আছে, এর কাছে নিয়ে এলো কি, এ যেহেতু শক্তিশালী এ কিন্তু এর কাছে একটা মাংসের পিণ্ড ছিল, কিন্তু সেটাতে স্যাটিসফাই নয়, ওকে আরেকটা মাংসের পিণ্ড নিতে হবে। সেই জন্য যে কমজোরি কুকুর তার থেকে ছিনিয়ে নিল। বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমার তড়িৎযোজী বন্ধনের একটা খুব ভালো এক্সাম্পল। মানে দেখো তোমার এটা দেখো ডিনোট করছে সোডিয়াম দিয়ে। সোডিয়ামে কি আছে, সোডিয়ামের হচ্ছে 11। বুঝতে পারছো? সোডিয়াম হচ্ছে 11 মানে 2 8 1, ঠিক আছে? এই যে একটা ইলেকট্রন সেটা হচ্ছে এই হারটা যেটা এই সোডিয়ামের কাছে আছে। এখন ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিনের কি 2 8 7, ঠিক আছে? তার মানে আগে বলেছি অষ্টক সূত্র কিভাবে ফুলফিল হবে, একটা ইলেকট্রন ছাড়বে আর একটা ইলেকট্রন নিয়ে নেবে। এখানে দেখো যদি এই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হবে 2 8, সেটা কিসের কনফিগারেশন, হিলিয়ামের কনফিগারেশন। হিলিয়াম কি সেই ক্লাস টপারের মতো, একে এই সোডিয়াম কি জানে আমাদের ক্লাস টপারটা হতে হবে কোনোভাবে। এই যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে এই ক্লাস টপার বা ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। সেম ভাবে ক্লোরিন কি করছে, ক্লোরিনের মাথায় ঘুরছে না না আমাকে ক্লাস টপার হতেই হবে। তো কি করছে, সাতটা ইলেকট্রন তো আছেই, আর একটা যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কি হয়ে যাবে 2 8 8 হয়ে যাবে। তোমরা সবাই 3 ইডিয়ট সিনেমাটা দেখেছো, সেখানে দেখা যেত যে র্যাঞ্চো নামে একটা ক্যারেক্টার ছিল যেটা আমির খান প্লে করেছে। ওকে কি করতো, ও কিন্তু কোনো একটা ক্লাসরুমে বসে থাকতো না, আজকে এই স্যার বার করে দিল ও অন্য একটা ক্লাসে চলে গেল। সেম হচ্ছে এরকম, এই ইলেকট্রন হচ্ছে র্যাঞ্চোর মতো, ওই কোনো একটা জায়গাতে যেখানেই ও ফাঁক পাবে, যেখানে সেই এলিমেন্টটা দেখবে যে আমার সবসময় দেখে যে কোথায় ইনার্ট গ্যাস কনফিগারেশন করতে পারবে, যখন দেখবে একটা ইলেকট্রন বেশি আছে ও ছেড়ে দিল, যেই ছেড়ে দিল এর হচ্ছে র্যাঞ্চোর মতো অন্য একটা ক্লাসে ঢুকে গেল। তো ক্লাসটা কি, সেটা হচ্ছে ক্লোরিন, 7 ইলেকট্রন আছে, ওর মাথায় কি ঢুকছে, ইলেকট্রনিক কনফিগারেশন। এই একটা ইলেকট্রন যে নিয়ে নিল, এও 2 8 8 হয়ে গেল। তো ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে, Na+ হয়ে গেল, এই একটা ইলেকট্রন নিল তাহলে এখানে হয়ে গেল ক্লোরিন মাইনাস Cl মাইনাস। তো যেটা এখানে বলছে Na+ Cl মাইনাস, তো হবে এটা সোডিয়াম ক্লোরাইড যাকে আমরা নুন হিসেবে খাই। দেখো প্রথমে সোডিয়াম আসছে, এটা ক্লোরিন, প্রথমে ছিল Na আর Cl দুটো আলাদা আলাদা, এদের কোনো চার্জ ছিল না। যখন এরা রিঅ্যাকশন করে NaCl ফর্ম করলো তখন কি হয়ে গেল দেখো Na+ Cl মাইনাস। বুঝলে খুব ভালোভাবে? এটা একটা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগের একটা উদাহরণ। সেম অনেক আছে, সোডিয়াম ফ্লুরাইড আছে, সোডিয়াম ব্রোমাইড আছে, এইগুলোই হচ্ছে তোমার বেসিক্যালি তড়িৎযোজী বা আয়নীয় যৌগের একটা উদাহরণ। নেক্সট হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এমন একটা জিনিস,
এইখানে ধরো দুজনের কাছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যেমন এখানে আমরা দেখো ক্লোরিনকে নিয়েছি, ক্লোরিনের একটু কি বললাম 287, ঠিক আছে, একটা ক্লোরিনের 287, অপর একটা ক্লোরিনের 287, ওদের মাথায় কি ঘুরছে, আমাকে ইনার্ট গ্যাস কনফিগারেশন নিতে হবে, ইনার্ট গ্যাস কনফিগারেশন নিতে হবে, সবসময় এটাই মাথায় ঘুরছে। তোদের কি হবে 287, তো ওরা একটা ইলেকট্রন নিলেই 288 হয়ে যাবে, একটু আগে যেটা বললাম, কিন্তু তো দুজনের কাছেই তো ইলেকট্রন ডেফিসিয়েন্সি। ও একটা ক্লোরিন ভাবছে যে আমাকে একটা ইলেকট্রন নিতে হবে, আর একটা ক্লোরিন ভাবছে আমাকে একটা ইলেকট্রন নিতে হবে। তখন কি করে, দুটো ক্লোরিনের যে একটা করে ইলেকট্রন ওরা নিজেদের মধ্যে শেয়ার করে, বুঝলে? যেমন তোমরা ধরো উবেরে যাচ্ছ, তুমি যদি একা যেতে চাও অনেক বেশি ভাড়া, তুমি যখন শেয়ারে যাও একটা শেয়ারের অপশন থাকে, মানে দুজনে মিলে যদি যেতে চাও কম ভাড়া। তো সেম হচ্ছে এরা সেই ওই ট্যাকটিক্সটাই নিয়েছে। কিভাবে, ক্লোরিন দেখো, ক্লোরিন 287, একটা ক্লোরিন, আর একটা ক্লোরিন 287, দুজনেরই কিন্তু একটা করে ইলেকট্রন নিলেই কিন্তু আর্গনের কনফিগারেশন পেয়ে যাবে, আর্গন 288 কনফিগারেশন পেয়ে যাবে, কিন্তু দুজনেরই তো ইলেকট্রন ডেফিসিয়েন্সি, একটা করে ইলেকট্রন দুজনেরই চাই, কি করে হবে? তো ওরা কি করছে, এই যে 287, ঠিক আছে, 287টা কিভাবে আমি লিখছি, ধরো এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন, আর এখানে হচ্ছে ক্লোরিন, লাস্ট পক্ষে কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, মানে 2 তো হয়ে গেল, 2 8 7, 17টা কিভাবে হতে পারে, ক্লোরিনের 17 তো 2 কি কক্ষে দুটো ইলেকট্রন, তারপরে কি বলে, তারপরে কক্ষ বলে তো 8টা করে ইলেকট্রন, 2 8 হয়ে গেল ফিক্সড এটা, তাহলে 17 - 10 হয়ে গেল, বাকি থাকলো 7টা, তাহলে পরের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে, মানে সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকবে। কি কি হয়ে গেল, 1 2 3 4 5 6 7, এখানেও সেম 1 2 3 4 5 6 7। এবারে দেখো এরা যদি একটা নিজের মধ্যে শেয়ার করে নেয় ইলেকট্রন দুটো, তাহলে কি হয়ে গেল, 1 2 3 4 5 6, 6 তো ছিলই, 7 8 হয়ে গেল। এই ক্লোরিনের কি হয়ে গেল এখন, 2 8 8, সেম এখানে 1 2 3 4 5 6 7 8, এটা হয়ে গেল 2 8 8। তো ক্লোরিন এখন নিজেদের মধ্যে যে বন্ডটা ফর্ম করলো সেটাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন, মানে দুজনে ইলেকট্রনটাকে সমানভাবে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিল। যেমন দেখো এখানে আগেরটাই কি ছিল, একটা কমজোরি কুকুর ছিল আর একটা ডোবারম্যান ছিল, সেই জন্য কমজোরি কুকুরের থেকে মাংসের হাড়টা ছিনিয়ে নিয়েছিল। এখানে দেখো দুজনেই ডোবারম্যান, দুজনের সেম এনার্জি, তো কি করছে, দুজনে কিন্তু ছাড়ছে না, দুটো করে তোমার মাংস পিণ্ড আছে, দুজনে শেয়ার করছে। এখানে হচ্ছে সেম, এরা মাত্রা সেম ভাবে কাজ করে এদের, যেহেতু দুজনে সেম ইলেকট্রন নাম্বার নিয়ে আছে, দুজনের শক্তি সেম, তো সেই জন্য কেউ কোনো ইলেকট্রন ছাড়ছে না, না ছেড়ে দুজনে শেয়ার করে নিচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? তো এরকম হচ্ছে, এরকম ভাবে এরা দুজনেই অষ্টকপূর্ণ বা অষ্টক সূত্র ফলো করে, তো সেই জন্য একে বলা হচ্ছে সমযোজী বন্ধন, যেটা হচ্ছে ক্লোরিনের একটা এক্সাম্পল। এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন, বুঝলে? নেক্সট দেখো অসমযোজী বন্ধন। সমযোজীতে কি হয়, দুটো ইলেকট্রনই পার্টিসিপেট করে, দুটো এলিমেন্টই আলাদাভাবে ইলেকট্রন দিয়ে একটা বন্ড পেয়ার করে, যেখানে দুজনেই সেম শেয়ার করে। এখানে কিন্তু সেটা বলছে না, এখানে বলছে একটা এলিমেন্টই তোমার ইলেকট্রন দেবে, দুটো ইলেকট্রন দেবে যেটা দুজনে শেয়ার করবে। যেমন হচ্ছে ধরো যেটা হচ্ছে ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl এর স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে দুজনে শেয়ার করছে। এখানে দেবে নাইট্রোজেন, একটা লোন পেয়ার বা দুটো ইলেকট্রন দেবে নাইট্রোজেন, কিন্তু শেয়ার দুজনে করবে। আগেরটা কি হয়েছিল, দুজনেই একটা করে ইলেকট্রন দিয়েছিল, দুজনে শেয়ার করছিল। এখানে নাইট্রোজেনই দুটো ইলেকট্রন দেবে, কিন্তু শেয়ার দুজনে হবে। এরকম ভাবে
নিশ্চয়ই জানো NH4Cl কে NH3 আর HCl এভাবেই ভাঙবে। তো এখানে দেখো হ্যাঁ এখানে কি হচ্ছে, এই যে নাইট্রোজেনটা আছে 1 2 3 4 5, এই নাইট্রোজেনের যে দুটো ইলেকট্রন সেটা একে ডোনেট করে দেয়, বুঝতে পারলে? এবারে ডোনেট পুরোটা কিন্তু করবে না, দুজনেই শেয়ার করছে। এটা ডোনেট মানে এই যে ইলেকট্রন দুটো আছে এটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিল না, একে এমন ভাবে দিল যেন নাইট্রোজেনও এই দুটো ইলেকট্রন শেয়ার করে নিজের মধ্যে, আর হাইড্রোজেনও দুটো ইলেকট্রন শেয়ার করে। এটাই হচ্ছে অসমযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে ডিফারেন্স। সমযোজী বন্ধনে হচ্ছে দুটো ইলেকট্রনই একটা করে একটা ইলেকট্রন দিচ্ছে, দুজনে শেয়ার করছে। এখানে একটা অ্যাটমই দুটো ইলেকট্রন দিচ্ছে কিন্তু শেয়ার দুজনে হচ্ছে, বুঝতে পারলে? নাইট্রোজেনের কত অ্যাটমিক নাম্বার? নাইট্রোজেন হচ্ছে 7। তো কিভাবে একটু আগে বললাম কিভাবে ভাঙবে। কে কক্ষপথে সবসময় দুটো ইলেকট্রন থাকবে, হাইড্রোজেন ছাড়া যখনই হিলিয়ামের উপরে চলে যাবে লিথিয়াম থেকে 2 এর পরে যা থাকবে সেটা তুমি ডিনোট করবে। যেমন কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, তাহলে 7 কিভাবে হয়? 7 - 2 করলে 5, তার মানে 5টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে থাকতে হবে। কটা আছে? 1 2 3 4 5টা। হ্যাঁ, এবার নাইট্রোজেনের মাথায় কি ঘুরছে? নাইট্রোজেনের মাথায় কি ঘুরছে? ওই যে বললাম ওকে সবসময় দেখতে হবে যে আমাদের ক্লাস টপার হতে হবে, মানে ওকে ইনার্ট গ্যাসের কনফিগারেশন নিতে হবে। কি করে নিচ্ছে দেখো, এরা কিন্তু সমযোজী বন্ধন তৈরি করছে এখানে 1 2 3 4 5 6। এখানে দেখো হাইড্রোজেন ইলেকট্রন দিচ্ছে, নাইট্রোজেন ইলেকট্রন দিচ্ছে, দুজনে শেয়ার করছে। তো কটা হলো? 1 2 3 4 5 6টা 7টা 8টা তো হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেনের কি আছে? হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। এখানেও হাইড্রোজেনের পরে ইনার্ট গ্যাস কি? হিলিয়াম, ওকেও কিন্তু হিলিয়াম করতে হবে। তো সেই জন্য এই যে ইলেকট্রনটা এটা দুজনে মিলে শেয়ার করছে। এরও যেমন 8টা হয়ে গেল, এরও কিন্তু সেম ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ইনার্ট গ্যাসের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পেয়ে গেল দুটো। হাইড্রোজেনের পরে নিকটবর্তী কি আছে? হিলিয়াম। হিলিয়ামের কত? দুটো। তো এরা এই বন্ডটা ফর্ম করছে, এটাকে বলা হয় হচ্ছে অসমযোজিত বন্ধন। এখানে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়। নন কোভ্যালেন্ট বন্ড বা অসমযোজী বন্ধনকে এরকম অ্যারো চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। NH4Cl একটা পারফেক্ট एग्जांपल, যেখানে তিনটে বন্ধনই বিদ্যমান। সমযোজী বন্ধন এই যে দেখিয়ে দিলাম, অসমযোজী বন্ধন এই যে এইটা, আর তড়িৎযোজী বন্ধন হচ্ছে এইটা, হচ্ছে তড়িৎযোজী বন্ধন। হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে বন্ধনটা সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তো তোমার এক্সামে কোশ্চেন আসতেই পারে এমন একটা যৌগের নাম বলো যেখানে তড়িৎযোজী, সমযোজী আর অসমযোজী বন্ধন বিদ্যমান, সেটা হচ্ছে NH4Cl হয়ে যাবে বা NH4OH হতে পারে। সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, যেটা থাকবে সেটাই হবে। দুটোই অ্যানসার ঠিক, তো দুটোই তুমি টিক মার্ক করতে পারো। হ্যাঁ, তো নেক্সট স্লাইডে দেখো কি আছে। নেক্সট স্লাইড হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ধন। আগে বলে রাখছি যে হাইড্রোজেন বন্ধন কিন্তু সব সময় হয় না, কয়েকটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয় হাইড্রোজেন বন্ডিং ফর্ম করার জন্য। মূলত দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশনের মধ্যে যদি একটা করে অন্যটা না করে তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ডিং ফর্ম হবে না। দুটোকে স্যাটিসফাই করতে হবে, তাহলে হাইড্রোজেন বন্ডিং ফর্ম হবে। নাম দেখেই বুঝতে পারছো হাইড্রোজেন বন্ধন মানে ওখানে হাইড্রোজেন থাকতেই হবে। তো হাইড্রোজেনকে প্রথম কন্ডিশন হচ্ছে হাইড্রোজেনকে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলো? যেগুলো পিরিয়ডিক টেবিলের একদম ডান দিকে অবস্থিত, মানে ইনার্ট গ্যাস ছাড়া যেগুলো আছে একদম পিরিয়ডিক টেবিলের ডান দিকে, মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এইগুলো সবই হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌলের এক একটা উদাহরণ। তো হাইড্রোজেনকে প্রথম কথা তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এটা হলো হাইড্রোজেন বন্ধনের একটা পার্ট, যেখানে একটা হাইড্রোজেন থাকবে, সে তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সঙ্গে যুক্ত আছে। এবারে হাইড্রোজেন বন্ধন অপর দিকেও নিশ্চয়ই কেউ আছে, তবেই তো বন্ডটা ফর্ম করছে।
তো অপর দিকে যে আছে তাকেও কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌলই হতে হবে, মানে যেগুলো আমি বললাম অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন, এগুলো কিন্তু অপর প্রান্তে থাকতে হবে। এই দুটো কন্ডিশন যখন স্যাটিসফাই হবে তখনই একমাত্র হাইড্রোজেন বন্ড ফর্ম হবে, না হলে কিন্তু কোনোভাবে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হবে না। তো এখানে দেখো H2O একটা জলের एग्जांपल দিয়ে, সবচেয়ে ইজি एग्जांपल জলের। এখানে দেখো অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, আমরা জানি পিরিয়ড টেবিলে ডান দিকে অবস্থান করছে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, এর সঙ্গে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, হাইড্রোজেন এর বন্ড করেছে কার সাথে? অক্সিজেনের সাথে। অক্সিজেন তো তড়িৎ ঋণাত্মক মৌল, যেহেতু হাইড্রোজেনটা যুক্ত আছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে আর বন্ড ফর্মেশনও করছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে, সেই জন্য এই যে বন্ডটা ফর্মেশন হচ্ছে সেই বন্ডটা হবে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটা মানে তড়িৎযোজী, সমযোজী বা অসমযোজী যৌগের মধ্যে যে বন্ধন অতটা স্ট্রং নয়, এটা একটু উইক টাইপের, দুর্বল টাইপের বন্ধন। তো এটা আমি পুরো সেপারেট ভাবে তোমাদের বোঝালাম আজকে। তো নেক্সট, তো আমি বাকিটা তোমাদের মুখে বলে দিচ্ছি। সমযোজী আর অসমযোজী যৌগের মধ্যে কয়েকটা পার্থক্য আছে, তো সেগুলো তোমরা খাতা পেন নিয়ে লিখে নাও, লিখে নিতে সুবিধা হবে। প্রথমে একদিকে কলাম করো আয়নীয় যৌগ, আর একদিকে হচ্ছে সমযোজী যৌগ। আয়নীয় যৌগগুলো সাধারণত হচ্ছে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক একটু হায়ার রেঞ্জে হয়, মানে একটু বেশি হয় কম্পারেটিভলি সমযোজী যৌগগুলোর থেকে। যেমন হচ্ছে কি বললাম, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের एग्जांपल কি কি দিলাম, যেমন হচ্ছে তোমরা ধরো সোডিয়াম ক্লোরাইড, মানে হচ্ছে নুন যেটা বলি, ওইগুলোর বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট, যেটাই বলো বয়েলিং পয়েন্ট মানে তোমাদের স্ফুটনাঙ্ক, আর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক লিখে রাখো, সোডিয়াম ক্লোরাইডের 820 আর বয়েলিং পয়েন্ট হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি কখনো ভেবেছো কি এতটা বেশি কেন? কারণ যেখানে সমযোজী যৌগ যেটা হচ্ছে ইথানল, ইথানলের মেল্টিং পয়েন্ট সেখানে হচ্ছে মাত্র 80 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে তোমার গলনাঙ্ক, আর বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে মাত্র তোমার 78 এর কাছাকাছি। একটা দেখো 80 78 ইথানলের মেল্টিং এর বয়েলিং পয়েন্ট, সেখানে সোডিয়াম ক্লোরাইড বা নুনের মেল্টিং পয়েন্ট কত? প্রায় 800 ডিগ্রি কাছাকাছি, 800 একটা 1600 একটা। এত কেন? মানে কোনোদিন কি ভেবে দেখেছো এতটা কেন? কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ যেটা হয়, সেটা সোডিয়াম ক্লোরাইড কখন ফর্ম হয়? একটা Na+ হিসাবে, একটা Cl- হিসাবে। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, যাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেই আকর্ষণ বলটা খুব বেশি হয়, মানে খুবই ওদের মধ্যে যে বন্ডটা হয় সেটা বন্ডটা অনেক স্ট্রং বন্ড। কিন্তু সমযোজী যে বন্ডটা ফর্মেশন হয় সেটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগের মতো অতটাও স্ট্রং নয়। তুমি একটা ছোটবেলায় পড়েছিলে চুম্বকের एग्जांपल, সব সময় পজিটিভ নেগেটিভ কে অ্যাট্রাক্ট করে, সেম হচ্ছে এখানে। যেহেতু ওদের মধ্যে পজিটিভ নেগেটিভের মধ্যে বন্ধনটা অনেক স্ট্রং, সেই জন্য ওদের মধ্যে যে বন্ডটা আছে ওটা ভাঙতে অনেক বেশি এনার্জি লাগে। তো সেই জন্য সব সময় আয়নীয় যৌগের মেল্টিং বা বয়েলিং পয়েন্ট সব সময় তড়িৎযোজী যৌগের মেল্টিং ও বয়েলিং পয়েন্টের থেকে বেশি হবে। এটা নোট ডাউন করে রাখো। নেক্সট আরেকটা পার্থক্য হচ্ছে তোমার আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, যেমন হচ্ছে তোমার NaCl দেখেছো, ওগুলো হচ্ছে কঠিন কেলাসাকার পদার্থ, কিন্তু যেগুলো সাধারণ অবস্থায় কঠিন আর কেলাসাকার। কিন্তু সমযোজী যৌগ যেমন হচ্ছে ইথানল বললাম, অ্যামোনিয়া বললাম, এগুলো কিন্তু তরল বা গ্যাসীয় দুটো অবস্থায় বিদ্যমান, কখনো কিন্তু ওদেরকে দেখবে না যে কঠিন হিসেবে আছে। যেমন যেগুলো সোডিয়াম ক্লোরাইড কঠিন, সেটা যেমন হচ্ছে একটা তড়িৎযোজী যৌগের एग्जांपल। কিন্তু সমযোজী যৌগের एग्जांपल ইথানল হয়ে গেল, অ্যামোনিয়া হয়ে গেল, এগুলো সবসময় দেখবে তরল বা লিকুইড হিসেবে ফর্ম হয়। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, কেন এরকম হয়। এটারও সেম তোমার লজিক, যেহেতু ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা তড়িৎযোজী সমযোজী যে বন্ধনটা আছে সেটা অনেক উইক টাইপের, তো সেই জন্য এগুলো কখনোই তোমার কেলাসাকার পদার্থে কনভার্ট হতে পারে না। ওদের মধ্যে যে বন্ডটা উইক থাকে বলে ওগুলো গ্যাস বা তরল হিসেবে বিদ্যমান থাকে। নেক্সট যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে লাস্ট একটা ডিস্টিংগুইশ বলে আজকে ক্লাসটা শেষ করব। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও লিখে নেবে। কঠিন অবস্থায় কিন্তু কখনো NaCl তড়িৎ পরিবহন করে না। তড়িৎ পরিবহন করতে গেলে তাকে পোলার বা জলীয় দ্রবণে দ্রবীভূত হতে হবে। এটা হচ্ছে খুব বড় একটা মানে মাথায় ঢুকিয়ে রাখো, এটা একটা জিনিস আয়নীয় যৌগের বৈশিষ্ট্য।
সেম কিন্তু সমযোজী ক্ষেত্রে ঠিক উল্টো, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এরা কিন্তু কোনো তড়িৎ পরিবহন করে না। এটারও একটা মানে রিজন আছে, তো রিজনটা লিখে নাও। H2O একটু আগে কি বললাম, H2O এর বন্ড ফর্মেশন কিভাবে হচ্ছে, এটা হচ্ছে জলের স্ট্রাকচার H2O। অক্সিজেনের পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক নাম্বার কত? 8, মানে কে কক্ষে দুটো, সবচেয়ে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন। 1 2 3 1 2 3 4 5 6। তো অক্সিজেনকে কি করতে হবে, যে বলেছিলাম সমস্ত সবাই ক্লাস টপার হতে চায়, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চায়। 6টা আছে ওর মাথায় কিন্তু ঘুরছে আরো দুটো চাই, কেন? তবেই কিন্তু ও নিয়নের কনফিগারেশন পাবে। এই 6 আছে, আরো দুটো নিলেই কিন্তু নিয়নের কনফিগারেশন পেয়ে যাবে, সো ক্লাস টপার হয়ে যাবে। তো সেম কিন্তু সবসময় মাথায় করছে দুটো ইলেকট্রন, কোথা থেকে দুটো ইলেকট্রন পাবে। তো এখানে দেখো 1 2 3 4, লাস্ট থেকে কটা হতে হবে? 8টা। 5, এই যে হাইড্রোজেন এ কিন্তু এটা শেয়ার করছে, 5 6 হয়ে গেল। এই হাইড্রোজেনটা ইলেকট্রনটা শেয়ার করছে, তাহলে কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8। অক্সিজেন 2 8 স্যাটিসফাই করে নিয়েছে, ইনার্ট গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে। হাইড্রোজেন কিন্তু পেয়ে গেছে, দেখো হাইড্রোজেন আগে ছিল একটা, হাইড্রোজেনের কাছাকাছি ইনার্ট গ্যাসকে হিলিয়াম, মানে দুটো হবে করতেই হবে, আরেকটা ইলেকট্রন জোগাড় করতেই হবে। তো কি করলো, এই যে অক্সিজেনের ইলেকট্রন ছিল এর একটা বন্ড তৈরি করলো, এবারে এই ইলেকট্রন দুটো নিজেদের মধ্যে শেয়ার করছে। তো এটা কি ধরনের বন্ড? এটা হচ্ছে সমযোজী বন্ড। H2O সমযোজী যৌগের एग्जांपल তোমাদের একটু আগেই বললাম। আর আরেকটা কি বললাম, NaCl তো বললামই যে তড়িৎযোজী বা আয়নীয় যৌগের एग्जांपल। তড়িৎযোজী বা আয়নীয় যে বন্ধন তার থেকে কিন্তু তোমার ওই সমযোজী বন্ধনটা একটু বেশি স্ট্রং। তো সেই জন্য কি হয়, যখনই ওরা জলে দ্রবীভূত হয় তো সমযোজী বন্ধন কিন্তু তড়িৎযোজী বন্ধনকে ভেঙে দেয়, আয়নীয় বন্ধনকে ভেঙে দেবে। যেহেতু সমযোজী বন্ড অনেক বেশি শক্তিশালী বন্ড, তো যেহেতু ভেঙে গেল Na+Cl- হয়ে গেল, Na+Cl- হয়ে গেল, যে এরা আয়ন ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্মে চলে এলো। তো এরা এখন সেই জন্য তড়িৎ পরিবহন করে। তো সেই জন্য সবসময় মনে রাখবে যে আয়নীয় বা তড়িৎযোজী মৌল শুধুমাত্র পোলার, যেমন হচ্ছে H2O জলে দ্রবীভূত অবস্থাতেই কিন্তু তড়িৎ পরিবহন করে। এরা জলে দ্রবীভূত না হলে কিন্তু কোনো রকম তড়িৎ পরিবহন করবে না। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে না কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করবে না, তুমি জলে দ্রবীভূত করলেও এরা কিন্তু কোনোভাবে তড়িৎ পরিবহন করবে না। তো নিশ্চয়ই আজকে বুঝতে পারলে, এটা আজকে কভার হয়ে গেল। নেক্সট যবে ক্লাস আছে তবে আমরা এই রাসায়নিক বন্ধনের সমস্ত রকম কোশ্চেন আলোচনা করব। তো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাস।